অনেক সেনা সদস্য, অনেক কর্মকর্তা জীবন দিয়েছে সার্বভৌমত্ব রক্ষার জন্যে। অবিশ্বাসটা বেড়েছে, যতই চুক্তি থেকে আমরা দূরে সরে এসেছি অবিশ্বাসটা বেড়েছে। সহানুভূতিশীল হওয়া মানেই হচ্ছে আমি কাউকে দয়া করছি। যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে যে পুরো দেশের একটা অংশবিশেষ আসলে পাহাড়েও সেই অস্থিরতার ছোঁয়া কিনা, অবিশ্বাসের জায়গা তো সেখানে আছে, ক্ষোভ আছে, তারপর তো শান্তি চুক্তির বাস্তবায়ন হয় নাই সেটাও আছে। কিন্তু এই সময় দেশ জুড়ে যে অস্থিরতার জায়গা সেটার অংশবিশেষ যদি ওখানে পড়ে এবং ওখানেও যদি কিছু ষড়যন্ত্রের জায়গা থাকে সেটা কতখানি ছড়াতে পারে। এবং এ ব্যাপারে উপদেষ্টা স্বয়ং সেখানে গিয়েছেন, শান্ত হয়েছে, কিন্তু আসলে কি শান্ত হয়েছে? আসলে আমরা শান্ত করতে চাই কিনা, জিল্লুর ভাই বললেন, অধ্যাপক মাহফুজ বললেন, বিষয়টা হচ্ছে যে আমরা একসঙ্গে চলতে চাই কিনা। অর্থাৎ পাহাড়ি বলি কিন্তু আমরা আদিবাসী বলতে পারি না কেন? তারা আদিবাসী হিসেবে নিজেদের পরিচয় দিতে চান, আমাদের আপত্তি কেন? রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি নির্ভর করে শান্তি আসবে কি আসবে না। এই রাষ্ট্রের অখণ্ডতা এবং কি বলে এক ধরনের বাঙালি পুনর্বাসনের চেষ্টা তো হয়েছিল ৭৫-এর পর, এবং সেটি সফল হয়নি, যে কারণে সেখানে একটা শান্তি প্রক্রিয়া শুরু হলো এবং শুরু হয়েছিল কিন্তু সেটা জিয়াউর রহমানের সময় থেকেই। পরবর্তীকালে এরশাদ, খালেদা জিয়া এবং শেখ হাসিনার সময় এটি পূর্ণতা পায়। এখন একটা শান্তি চুক্তি হয়েছে, তাই শান্তি চুক্তি যদি একটা বাস্তবায়ন হতো, তাদের মূল সমস্যা হলো ভূমির ব্যাপারটা। এবং দেখুন, যখন শান্তি চুক্তি হয়েছে তখনও সেখানে পাহাড়ি বাঙালির ব্যবধান ছিল 60-40, অর্থাৎ 40 বাঙালি এবং 60 পাহাড়ি। এখন বাঙালিরা সেখানে সংখ্যাগরিষ্ঠ। সুতরাং তাদের মধ্যে তো একটা ভীতি, ভয় থাকার কথা। তো আমরা ভয়টা জয় করার চেষ্টা করছি কিনা, তাদেরকে আস্থায় আনার চেষ্টা করছি। শান্তি চুক্তি অবশ্যই, শান্তি চুক্তির পূর্বের অবস্থা, শান্তি চুক্তির পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য। এক ধরনের সেখানে আর যুদ্ধ তো নেই, এটা হচ্ছে বড় সাফল্য। কিন্তু যে সশস্ত্র গোষ্ঠীগুলি তৈরি হয়, স্যারও যেটা বলছিলেন যে হ্যাঁ, আমি আমার দাবি আদায়ের জন্য যখন লড়ছি তখন আমি বিচ্ছিন্নতাবাদী, আমি সন্ত্রাসী, আমার নানা তৈরি হচ্ছে, কিন্তু আমি আমার দাবি আদায়ের জন্য তাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি না। সেটা কি আসলে দ্বন্দ্বের একটা জায়গা তৈরি হয়ে আছে? না, সহানুভূতিশীল ব্যাপারটা হচ্ছে, সহানুভূতিশীল হওয়া মানে হচ্ছে আমি কাউকে দয়া করছি, কিন্তু সেটা তো তাদের অধিকার হতে হবে, তার অধিকারটা দেওয়া। আমারও যেমন অধিকার, আমি সংখ্যায় যাই হই না কেন, যেমন মনে করেন যে কোনো বাংলাদেশে 90-91% হচ্ছে ধর্মে মুসলমান। এখন তারা কি বলতে পারে যে আমরা যেটা চাই সেটাই হবে? নিশ্চয়ই পারে না। মানে অন্য ধর্মের লোকের কোনো অধিকার থাকবে না? তারা যদি 1% হয়ে থাকে, পাহাড়িরা বা সমগ্র আদিবাসী মিলে, তার তো অধিকার আছে। মানুষ হিসাবে একটা রাষ্ট্রকে কখন গঠিত হয়? রাষ্ট্র গঠিত হয় ওই একটি ভূখণ্ডের জনমণ্ডলী যখন সিদ্ধান্ত নেয় যে আমরা একসঙ্গে থাকব, তারপর আইন হয়, তারপর কি বলে এই ভূখণ্ডের নিরাপত্তার জন্যে নিরাপত্তা বাহিনী হয়, সীমান্ত রক্ষী বাহিনী হয়। আরেকটি বিষয় জানি না, জিল্লুর ভাই ভালো বলতে পারবেন, যে পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো কেন পালন করা হলো না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে। সেখানে কথা ছিল যে 3 সেনানিবাসের বাইরে যতগুলো আর্মি চৌকি আছে, যতগুলো স্থাপনা আছে, সেগুলো আস্তে আস্তে সরিয়ে আনা হবে। কিছু সরিয়ে আনা হয়েছিল প্রথমেই চুক্তির পরে, কিন্তু পরে আনা হয়নি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে এক ধরনের শাসন। আপনি পার্বত্য চট্টগ্রামে যখনই চট্টগ্রাম সীমানা আমরা পার হই তখনই কিন্তু একটা থাকে, গাড়ির নাম্বার লিখতে হয় অথবা নাম জিজ্ঞেস করে। তো সুতরাং এটা তো তারও দেশ। মানে এই যে মনস্তাত্ত্বিক একটা লড়াই, এবং তারা যখন দেখছে প্রায় প্রান্তিক থেকে প্রান্তিকতর হয়ে যাচ্ছে, তাদের অধিকার নেই, তাদের ভূমির অধিকার যেটা, এবং সেখানে দেখেন উন্নয়নের নামে, শুধু উন্নয়নের নামে সরকার যেটা করছে সেটা দিলাম যে পর্যটন ইত্যাদি, কিন্তু দখলবাজিতে সেখানে পাহাড়িদের উচ্ছেদ করে বাঙালিরা যেভাবে আগ্রাসন করছে,
সুতরাং তাদের মধ্যে ভয় জায়গাটা স্বাভাবিক। তা আমরা এই বাইরের দিকে দৃষ্টি না দিয়ে ষড়যন্ত্র তত্ত্ব না খুঁজে করে। তাদের ক্ষোভের কারণটা খুঁজে এটাই করা উচিত।